গুড মর্নিং ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু দ্য ওয়ে অফ সলিউশন নাম্বার ওয়ান স্টাডি চ্যানেল ওয়েস্ট বেঙ্গল। তো আমি তোমাদের ডাল্টন স্যার, তোমরা এখন পাচ্ছ সায়েন্স স্পেশাল ক্লাস টপিক জিকে থেকে। আজকের ক্লাস সায়েন্স থেকে জিকে ডোজ 2.0। তো আমরা যে ক্লাস ফলো করছি আগস্ট মাসে, যে ক্লাস রুটিন আছে প্রত্যেকে তোমরা দেখে নাও। সকাল 8:30 থেকে আমার ক্লাস তোমরা পাচ্ছ রেগুলার, এবং অন্যান্য কখন কোন ক্লাস হয় একটু দেখে রাখো। এবং আমাদের এই সমস্ত ক্লাসের নোটিফিকেশন বা লিঙ্ক আমাদের টেলিগ্রাম গ্রুপে পাচ্ছ দ্য ওয়ে অফ সলিউশনে। এবং আমরা পেড কোর্স করাচ্ছি আমাদের নিজস্ব অ্যাপ TWS একাডেমি অ্যাপ, যে অ্যাপ তোমরা প্লে স্টোরে পেয়ে যাচ্ছ। এবং এখন বর্তমানে যে সমস্ত নিউ ব্যাচগুলো আছে তার মধ্যে এসএসসি রেলওয়ের একটা প্র্যাকটিস ব্যাচ, যেটা 10 আগস্ট থেকে শুরু হয়েছে। পাশাপাশি পিএসসির একটা প্র্যাকটিস ব্যাচ তোমরা পাচ্ছ ক্লার্কশিপ WBP এক্সামে। 16ই আগস্ট থেকে এই ব্যাচ শুরু হচ্ছে, 16 আগস্ট থেকে। এবং ফাউন্ডেশন ব্যাচ প্রাইমারি, এটাও 16 তারিখ থেকে এই ব্যাচ কিন্তু শুরু হচ্ছে। ওকে, তো আমরা আজকে এমসিকিউ প্র্যাকটিস করব সায়েন্স থেকে। দুর্দান্ত প্র্যাকটিস সেট আলোচনা করা হবে। অবশ্যই অবশ্যই সকলে প্রথমে সেশনটা লাইক শেয়ার করে দাও এবং শেষ পর্যন্ত দেখতে থাকো। প্রথম প্রশ্ন, সহজ প্রশ্ন। ওয়াটার গ্যাসের উপাদান কি? ওয়াটার গ্যাস যেটা বিভিন্ন চুল্লিতে ব্যবহার করা হয়, একটা জ্বালানি গ্যাস। তো এই ওয়াটার গ্যাসের উপাদান কি থাকে? ওয়াটার গ্যাস কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, কার্বন মনোঅক্সাইড, নাইট্রোজেন, হাইড্রোজেন, কার্বন ডাইঅক্সাইড, হাইড্রোজেন, কার্বন মনোঅক্সাইড, নাকি অপশন ডি? তো ওয়াটার গ্যাস মূলত হচ্ছে কার্বন মনোঅক্সাইড এবং হাইড্রোজেন গ্যাসের মিশ্রণ। এখানে এটা হচ্ছে বিষাক্ত একটা গ্যাস, কার্বন মনোঅক্সাইড। ঠিক আছে, বিষাক্ত গ্যাস। অঙ্গ সংস্থানিক পরিবর্তন হিসাবে পর্ণকাণ্ড নিম্নলিখিত কোন উদ্ভিদে দেখা যায়? সুন্দরী, ক্যাকটাস, মটর গাছ, পার্থেনিয়াম। পর্ণকাণ্ড যেটি দেখা যায় ক্যাকটাস জাতীয় উদ্ভিদে, তো এটাকে আমরা বলি জেরোফাইট উদ্ভিদ। জেরোফাইট উদ্ভিদ যেগুলো কাঁটা জাতীয় উদ্ভিদ, জেরোফাইট উদ্ভিদ আমরা বলতে পারি। ফণিমনসা, ক্যাকটাস এগুলো জেরোফাইট উদ্ভিদের এক্সাম্পল। সুন্দরী গাছ এটাকে আমরা বলতে পারি হ্যালোফাইট বা লবণাম্ব উদ্ভিদ। নিম্নের কোনটি প্রাকৃতিক পলিমার? পলিমারের এক্সাম্পল তুমি ডাইরেক্ট প্লাস্টিক মনে রাখো। প্লাস্টিক, টুথব্রাশ, বিভিন্ন ওগুলো, টেফলন যেগুলো হচ্ছে টেরিলিন, এগুলো পলিমার। এর মধ্যে প্রাকৃতিক পলিমার আমরা বলবো পশম, এটাও এক ধরনের পলিমার এবং এটা হচ্ছে প্রাকৃতিক পলিমার। দুটি শঙ্কর লম্বা মটর গাছের মধ্যে শঙ্করায়ন ঘটালে প্রথম অপত্য বংশে কত শতাংশ লম্বা এবং খর্ব মটর গাছ উৎপন্ন হবে? অর্থাৎ সেই মেন্ডেলের যে পরীক্ষা ছিল মটর গাছে, দুটো শঙ্কর লম্বা মানে একটা ক্যাপিটাল টি একটা স্মল টি, এদের মধ্যে যদি শঙ্করায়ন ঘটানো হয় তাহলে এই টি থেকে এই টি নিলাম আমি একটা, তাহলে হলো টি এবং টি। আবার এইটি থেকে এইটি নিলাম। এবার একটু কালি চেঞ্জ করছি, এইটি নিলাম এবং এইটি নিলাম, ক্যাপিটাল টি স্মল টি। আর এইটা এবং এইটা দুটো স্মল টি। তাহলে এই যে প্রথম তিনটি পেলাম এগুলো হচ্ছে লম্বা, আর এটা হচ্ছে খাটো। অর্থাৎ এখানে 3:1 এটা আমরা পেয়েছি ফিনোটাইপ অনুপাত। তো এখানে আমরা 75% লম্বা, শতকরা 75 ভাগ আর 1 ভাগ বেটে, এগুলো সবগুলো কিন্তু লম্বা। ঠিক আছে, ফণিমনসার পাতা কোন অঙ্গে রূপান্তরিত হয়েছে? ফণিমনসার পাতা কোন অঙ্গে রূপান্তরিত হয়েছে? পত্রকণ্টক, শাখাকণ্টক, সূচালো উপাঙ্গ, পর্ণবৃন্ত। ফণিমনসা উদ্ভিদের পাতাটা আমরা জানি
কাঁটায় রূপান্তরিত হয়েছে বাষ্পমোচন রোধ করার জন্য। এটাও একটা জেরোফাইট উদ্ভিদ, ফণিমনসা একটু আগেই আমরা বললাম। নিম্নলিখিত কোন উদ্ভিদে পত্ররন্ধ্র দেখা যায়? নিমজ্জিত পত্ররন্ধ্র দেখা যায়। নিমজ্জিত, এটাও কিন্তু একই প্রশ্ন। নিমজ্জিত পত্ররন্ধ্র, এটাও কিন্তু ক্যাকটাস আমরা উত্তর করব। প্রশ্নগুলো কিন্তু একই রকম, একটু ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্ন করা হচ্ছে, বিভিন্ন পরীক্ষায় এসছে প্রশ্নটা। নিমজ্জিত পত্ররন্ধ্র মানে ঢোকানো পত্ররন্ধ্র, অর্থাৎ যাতে বাষ্পমোচন আটকানো যায় সেই জন্য পত্ররন্ধ্র কিন্তু বাইরে নেই, নিমজ্জিত পত্ররন্ধ্র দেখা যায়। হিমোফিলিয়া রোগটি, হিমোফিলিয়া একটা বংশগত রোগ, এটা একটা প্রশ্ন হয় যে নিচের কোনটি বংশগত রোগ? হিমোফিলিয়া তার মধ্যে একটি। এই রোগটি কোনটির সাথে সম্পর্কিত? নন জেনেটিক, অটোজোমাল, এক্স লিঙ্ক, ওয়াই লিঙ্ক। তো হিমোফিলিয়া রোগটি এক্স লিঙ্ক ক্রোমোজোমের সঙ্গে সম্পর্কিত। দেখো এখানে ডিসঅর্ডার ইন হুইচ ব্লাড ডাজ নট ক্লট নরমালি। হিমোফিলিয়া রোগটি হচ্ছে এমন রোগ যে ক্ষেত্রে ব্লাড ডাজ নট ক্লট নরমালি, অর্থাৎ আমরা জানি কোথাও কেটে গেলে রক্ত জমাট বাঁধে, তো সেক্ষেত্রে এখানে কিন্তু এই রোগটা হলে রক্ত জমাট বাঁধতে অসুবিধা হয়। হোয়েল তোমার এখানে হোয়েন ব্লাড ক্যান নট ক্লট, অর্থাৎ জমাট বাঁধে না প্রপারলি, এক্সেসিভ ব্লিডিং হয়। এবং এটা মেনলি আমরা বলতে পারি এক্স লিঙ্ক যে ক্রোমোজোম আছে সেই ক্রোমোজোম বাহিত একটা রোগ। তাহলে হিমোফিলিয়া রোগটা হচ্ছে এটাই, যে রোগটা হলে রক্ত সহজে জমাট বাঁধে না, রক্ত জমাট বাঁধতে সমস্যা হয়। তাহলে বিভিন্ন কেটে গেলে রক্ত বন্ধ হয় না সহজে। নিচের কোন মাধ্যমটি, চোখের ক্ষেত্রে কোন মাধ্যমটির প্রতিসারাঙ্ক সবচেয়ে বেশি? এটা ডব্লিউবিসিএস এ এসেছিল প্রশ্নটা, ডব্লিউবিসি 2022 সালে। কোন মাধ্যমটির, অর্থাৎ চোখের যে প্রতিসারক মাধ্যমগুলো রয়েছে, কর্নিয়া, অ্যাকুয়াস হিউমার, ভিট্রিয়াস হিউমার, লেন্স প্রতিসারক মাধ্যম। তো এই যে চারটি অপশন রয়েছে এর মধ্যে আমরা কি বলতে পারি? কর্নিয়া, এর প্রতিসারাঙ্ক সবচেয়ে বেশি হয়। উদ্ভিদ তেল থেকে বনস্পতি ঘি তৈরির সময় নিম্নলিখিত কোন গ্যাসটি ব্যবহার করা হয়? এটাও কিন্তু পরীক্ষায় আসা প্রশ্ন। উদ্ভিদ তেল থেকে বনস্পতি ঘি তৈরির সময় আমরা যে গ্যাস ব্যবহার করি সেটা হচ্ছে হাইড্রোজেন গ্যাস। হাইড্রোজেন গ্যাস। নিচের কোনটি পেশাগত অসুস্থতা? অ্যাসবেস্টোসিস, হেপাটাইটিস, অ্যামিবিক ডিসেন্ট্রি, ম্যালেরিয়া। পেশাগত অসুস্থতা এর মধ্যে কোনটি? অর্থাৎ কাজ করার ফলে পেশাগত। তো বিভিন্ন কলকারখানায় যারা কাজ করে অ্যাসবেস্টোসিস রোগ অনেক সময় হয়। পাথরের কারখানায় যারা কাজ করে, বিশেষ করে মার্বেল স্টাইলস, তাদের ক্ষেত্রে এই রোগটা দেখা যায়। এটি হচ্ছে ফুসফুসের একটা রোগ, শ্বাস প্রশ্বাসের ফলে অ্যাসবেস্টর কণা গেলে এই রোগটা হয়। অ্যাসবেস্টোস হলো একটি ফুসফুসের রোগ যা বিকশিত হয় যখন অ্যাসবেস্টস ফাইবার আপনার ফুসফুসে দাগ সৃষ্টি করে। এই দাগটা কি করছে? আপনার শ্বাস প্রশ্বাসকে সীমাবদ্ধ করে, রক্ত প্রবাহে অক্সিজেন প্রবেশের ক্ষমতাকে বাধাগ্রস্ত করে। এই রোগের অন্যান্য বেশ কিছু নাম হলো পালমোনারি ফাইব্রোসিস, তোমার ইন্টারস্টিশিয়াল নিউমোনাটাইটিস। থিবাসিয়ান কপাটিকা যে রক্তনালীর মুখে থাকে সেটি হলো কি? থিবাসিয়ান কপাটিকা কোন রক্তনালীর মুখে থাকে? ফুসফুসীয় ধমনী, ফুসফুসীয় শিরা, করোনারি সাইনাস, করোনারি ধমনী। তো এখানে কি হবে সঠিক উত্তর বলতে পারবে? থিবাসিয়ান কপাটিকা এটি কোথায় থাকে, এর অবস্থানটা কোথায়, সেটাই হচ্ছে প্রশ্ন। তো এখানে উত্তর হবে অপশন সি, করোনারি সাইনাস। দেখো করোনারি সাইনাসটা কি? করোনারি সাইনাস হলো শিরাগুলির একটি সংগ্রহ, শিরাগুলির একটি সংগ্রহ যা হৃৎপিণ্ডের পেশি থেকে
ডান অলিন্দের ডিঅক্সিজেনযুক্ত রক্ত নিষ্কাশন করে। ওকে, করোনারি সাইনাসের রক্ত প্রবাহ একটা ভালভ থাকে, থিবাসিয়ান ভালভ দ্বারা নিয়ন্ত্রিত হয়। অর্থাৎ করোনারি সাইনাস হচ্ছে শিরাগুলির একটি সংগ্রহ, যেটা হৃৎপিণ্ডের পেশি থেকে ডান অলিন্দের ডিঅক্সিজেনযুক্ত রক্ত নিষ্কাশন করে। তো এই করোনারি সাইনাস রক্ত প্রবাহটা কি করছে, একটা থিবাসিয়ান ভালভ দ্বারা নিয়ন্ত্রিত হয়। এই থিবাসিয়ান ভালভ বা থিবাসিয়ান কভাটিকার অবস্থান তাহলে করোনারি সাইনাসের মুখে, এটি করোনারি সাইনাসের ছিদ্রে অবস্থিত। ব্যাস, এটাই কিন্তু এই প্রশ্নটা। শূন্যস্থানের প্রতিসারাঙ্ক কত? শূন্যস্থানের প্রতিসারাঙ্ক কত? দারুণ একটা প্রশ্ন আলো থেকে। প্রতিসারাঙ্ক বিষয়টা কি সেটা আগে বুঝতে হবে তোমাকে। দুটো মাধ্যম লাগে প্রতিসারাঙ্ক। ধরো আলো এই আসছে এবং এই চলে গেল, তাহলে এই যে ঘটনাটা ঘটলো, যেটা ধরো এই গেল, আর একবার ছবিটা এঁকে দেখাচ্ছি তোমাদের। দুটো মাধ্যম, ধরো এটা বায়ু, এটা জল। আলোটা এইভাবে যাচ্ছিল, এখানে গিয়ে ডিরেকশন চেঞ্জ হলো। আলোটা যাওয়ার কথা ছিল এরকম, কিন্তু যাচ্ছে এরকম। তাহলে এই যে ডিরেকশনটা চেঞ্জ হলো, এই যে কোণটা উৎপন্ন হলো, এটা ধরলাম আই কোণ, এটা ধরলাম আর কোণ। তো এই যে দুটো মাধ্যম, দুটো মাধ্যমের সাইনের অনুপাতকে লেখা হয় মিউ, সাইন আই বাই সাইন আর। অর্থাৎ আপাতন কোণ এবং প্রতিসরণ কোণের সাইনের অনুপাতকে বলা হয় প্রতিসারাঙ্ক। প্রথম মাধ্যমের সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের প্রতিসারাঙ্ক। বায়ু থেকে জলের প্রতিসারাঙ্ক এত। তাহলে প্রতিসারাঙ্ক হচ্ছে কি, এই মিউটাকে বলা হয় প্রতিসারাঙ্ক। এটা হচ্ছে স্নেলের সূত্র প্রতিসরণে। এই মিউটাকে বলা হচ্ছে প্রতিসারাঙ্ক। তাহলে প্রতিসারাঙ্কটা হচ্ছে দুটো কোণের সাইনের অনুপাত। তো শূন্য স্থান বলতে যে বিষয়টা বোঝানো হচ্ছে, আলোক রশ্মি যেভাবে যাচ্ছিল, এটা ধরো শূন্য মাধ্যম, এটাও শূন্য মাধ্যম, মানে বায়ু নেই, এটাও শূন্য মাধ্যম। অর্থাৎ এখানে যদি আমরা একটা কল্পনা করি দুটো মাধ্যম, ঠিক আছে, তাহলে কি হচ্ছে, আলো যেভাবে যাচ্ছিল সেভাবেই যাচ্ছে, কোনো রকম বাঁক হবে না। ঠিক আছে, সেক্ষেত্রে যদি আমরা কোণ নিই, এখানে যদি থিটা কোণ হয়, এই কোণটাও থিটা হবে। তাহলে এখানে সাইন থিটা বাই সাইন থিটা, এটাই হচ্ছে মিউ। প্রতিসারাঙ্ক মানে হচ্ছে এটা, মানে কত, এটা মিউ যদি ধরি, এটা মানেই হচ্ছে তোমার সাইন থিটা বাই সাইন থিটা, মানে 1। তাহলে ব্যাপারটা হচ্ছে 1 হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তাহলে এটা হচ্ছে প্রতিসারাঙ্ক দুটো কোণের সাইনের অনুপাত, সাইন থিটা কস থিটা, এই যে ব্যাপারগুলো তোমরা পড়েছো ত্রিকোণমিতিতে। তো সেই সাইনের অনুপাতটা হচ্ছে প্রতিসারাঙ্ক, আপাতন কোণ এবং প্রতিসরণ কোণের সাইনের অনুপাত। তাহলে কিভাবে 1 হচ্ছে বোঝা গেল। আচ্ছা, এবার বলো বাফারের কাজ হলো কি। বাফার একটা দ্রবণ, বাফার হচ্ছে একটা দ্রবণ, আমরা বাফার দ্রবণ বলতে পারি। তো বাফারের কাজ কি? তো আমাদের মানুষের শরীরে রক্ত রয়েছে, তো রক্ত অনেক সময় বাফারের মতো কাজ করে। আমরা যখন কোনো ইনজেকশন পুশ করি শরীরে, তার পিএইচটা অনেক সময় রক্তের পিএইচের সঙ্গে সমান করা হয়, নয়তো কিন্তু অসুবিধা হবে আমাদের। তাই তো, রক্তের পিএইচ কত, 7.4, ঈষৎ ক্ষারীয়। তো এখানে যদি একটু কম বেশি করা হয়, তুমি ধরো একটা ইনজেকশন পুশ করলে 7.1 বা 7.6, তো এটা রক্তে কি করে, রক্তের তো একটা পিএইচ লেভেল রয়েছে, সেটা যাতে চেঞ্জ না হয়, তো রক্তটা একটা পিএইচ বাফার দ্রবণ হিসেবে কাজ করে। আমাদের মানুষের রক্ত বলা হচ্ছে অনেক সময় বাফারের মতো কাজ করে। তো ওই যে 7.1 বা 7.6 যদি ওই ধরনের কোনো ইনজেকশন দেওয়া হয়, ওটা খুব একটা অসুবিধা হয় না, কারণ রক্ত অনেক সময় বাফারের মতো কাজ করে।
তো বাফার দ্রবণটা এমন একটা দ্রবণ যেখানে পিএইচ পরিবর্তনে বাধা দেয়। পিএইচ মানে পোটেনশিয়াল অফ হাইড্রোজেন, পিএইচ পরিবর্তনে বাধা দেয় বাফার। আয়োডিনের প্রভাবে শ্বেতসার কোন বর্ণে পরিণত হয়? শ্বেতসার এটি কোন বর্ণে পরিণত হয়? উত্তর হয়ে যাবে নীলাভ কালো। এটা নোট করে নিও, প্রশ্নটা ইম্পর্টেন্ট আছে। কোন উপাদানের ভাঙনের ফলে দূষিত ইউরিয়া উৎপন্ন হয়? কোন উপাদানের ভাঙনের ফলে দূষিত ইউরিয়া উৎপন্ন হয়? উত্তর কি হবে? উত্তর হয়ে যাবে এখানে প্রোটিন। কোন জনন পদ্ধতিতে একটি স্বতন্ত্র জীব অন্য কারো সাহায্য ছাড়াই অপত্য জীব সৃষ্টি করতে পারে? অযৌন জনন, নিষেক, রেণু উৎপাদন, অঙ্গজ জনন। তো টোটাল যে জীবদের জনন পদ্ধতি আমরা চারটি ভাগে ভাগ করি প্রধানত। একটা হচ্ছে যৌন জনন, অযৌন জনন, অঙ্গজ জনন, একটা হচ্ছে অপুংজনী। এই চার ধরনের জনন পদ্ধতি আছে। তো এর মধ্যে অযৌন জনন, অযৌন জননের একক কি বলতো? এর একক হচ্ছে স্পোর বা রেণু। যৌন জননের একক হচ্ছে গ্যামেট, অযৌন জননের একক হচ্ছে রেণু। তো এই অযৌন জনন পদ্ধতি, এগুলো জনন পদ্ধতি নয়, ঠিক আছে? এগুলো জনন পদ্ধতি নয়। এখানে প্রশ্ন হচ্ছে কোন জনন পদ্ধতিতে একটি স্বতন্ত্র জীব অন্য কারো জীবের সাহায্য ছাড়াই অপত্য সৃষ্টি করতে পারে? উত্তর হয়ে যাবে অযৌন জনন পদ্ধতিতে। এখানে একটা প্রশ্ন হচ্ছে এ এ বি বি, একটা স্মল এ সরি ক্যাপিটাল এ স্মল এ ক্যাপিটাল বি কত ধরনের গ্যামেট তৈরি করতে পারে? গ্যামেট মানে একটা জোড়। ধরো এই এ একটা নিতে হবে, এই এ একটা নিতে হবে। আচ্ছা, এখানে বি একটা বি, তাহলে এখানে যে গ্যামেট গুলো তৈরি হবে, তুমি এটা নেবে একটা, এটা নেবে একটা, তাহলে এটা কি হবে? এ বি। এটা নেবে, এটা নেবে, এটাও হলো এ বি। এবার আমরা যদি এটা নিই, এটা নিই, তাহলে কি হচ্ছে? স্মল এ ক্যাপিটাল বি। আবার এটা নিলাম, এটা নিলাম, স্মল এ ক্যাপিটাল বি। তাহলে এখানে আমরা যদি খেয়াল করি, যে গ্যামেট গুলো পেলাম, একটা পাচ্ছি এবি, এবি সেম পাচ্ছি, আর এ একটা পাচ্ছি, অর্থাৎ এ একটা ধরনের, এ একটা ধরনের। তো আমরা টোটাল পাচ্ছি দুই ধরনের। ভালো করে খেয়াল করো, ক্যাপিটাল এ ক্যাপিটাল বি, স্মল এ ক্যাপিটাল বি, এই দুই ধরনের গ্যামেট আমরা এখান থেকে পাচ্ছি। অম্লবৃষ্টির মূল উপাদান কি? অম্লবৃষ্টি বা অ্যাসিড বৃষ্টির মূল উপাদান কি বলতে পারবে? HCl, H2SO4, HNO3, H2SO4, HCl, HCF। তো এখানে যে অ্যান্সার গুলো আমরা পাচ্ছি তার মধ্যে সঠিক উত্তর কি হবে? অ্যাসিড রেন বা অম্লবৃষ্টির মূল উপাদান HNO3 অর্থাৎ নাইট্রিক অ্যাসিড এবং সালফিউরিক অ্যাসিড। নাইট্রিক অ্যাসিড এবং সালফিউরিক অ্যাসিড, এটা হচ্ছে অ্যাসিড বৃষ্টির মূল উপাদান। বাতাসে SO2, সালফার ডাইঅক্সাইড আর নাইট্রোজেনের বিভিন্ন অক্সাইড NO, NO2 এগুলো কি করছে? বাতাসে বৃষ্টির সময় জলের সঙ্গে মিশে H2SO4 তৈরি করে, আর এগুলো আমরা বলতে পারি HNO3 তৈরি করে, নাইট্রিক অ্যাসিড। আচ্ছা, JFM প্রজেক্ট কোন রাজ্যে প্রথম চালু হয়? JFM প্রজেক্ট, জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট, যেটি চালু হয়েছিল 1971 সালে পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনীপুরের আরাবাড়ি নামক গ্রামে, আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যেই পড়ছে। পশ্চিমবঙ্গ তাহলে সঠিক উত্তর হয়ে যাবে এখানে। জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট, যৌথ অরণ্য ব্যবস্থাপনা, বাংলা এটাকে বলা হয়
যৌথ অরণ্য ব্যবস্থাপনা। ওকে, আচ্ছা, পরবর্তী প্রশ্ন, মাছের বায়ুথলি বা পটকা সম্পর্কে নিম্নলিখিত কোনটি যথাযথ? এটি সমসমস্ত অঙ্গ, সমবৃত্তীয় অঙ্গ, নিষ্ক্রিয় অঙ্গ নাকি উদস্থৈতিক অঙ্গ? মাছের বায়ুথলি বা পটকা সম্পর্কে যথাযথ হচ্ছে, এটাকে বলা হচ্ছে উদস্থিতিক অঙ্গ। নিষ্ক্রিয় অঙ্গ মানে যে অঙ্গ কাজ করে না শরীরে আছে, যেমন মানুষের শরীরে অ্যাপেন্ডিক্স নিষ্ক্রিয় অঙ্গ। সমস্ত অঙ্গ সমবৃত্তীয় অঙ্গ, এগুলো কিন্তু আলাদা। কিছু অঙ্গ রয়েছে যেগুলোর গঠন এক, কাজ আলাদা, সেটা একটা। আবার কিছু আছে গঠন আলাদা, কাজ একই। ওকে, বর্তমানে আমাদের যে ব্যাচগুলো চলছে, তোমরা এই ভ্যারাইটিস ব্যাচ পাচ্ছ। পাশাপাশি প্রথমে তোমাদের দেখানো হয়েছে নতুন কিছু ব্যাচ আছে পিএসসির, এসএসসির, পাশাপাশি প্রাইমারি টেটে। আচ্ছা, এবার প্রশ্ন হচ্ছে অ্যান্টি কিটোজেনিক হরমোন কিটোন বডিকে নিয়ন্ত্রণ করে কোন হরমোন? তো মানুষের শরীরে প্রচুর হরমোন রয়েছে এবং তাদের বিভিন্ন কাজ আছে। কিটোন বডি যেটা এক ধরনের রেচন পদার্থ, সেই কিটোন বডি অ্যান্টি কিটোজেনিক, সেটাকে নিয়ন্ত্রণ করে যে হরমোন, এটা কিন্তু ইনসুলিন। অ্যান্টি ডায়াবেটিক হরমোন তাকে বলা হয়। অ্যান্টি ডায়াবেটিক, ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে, সেজন্য ইনসুলিনকে আবার মনে রাখবে অ্যান্টি ডায়াবেটিক হরমোনও বলা হয়। প্রধানত এটাই আসে, অ্যান্টি কিটোজেনিক প্রশ্নটা আমরা এখানে রাখলাম, এটাও ইনসুলিন সম্পর্কে মনে রাখবে। তো ইনসুলিন কোথা থেকে নিঃসৃত হয় প্রত্যেকে এটা মনে রাখবো। ইনসুলিন হচ্ছে অগ্নাশয়ের আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সের বিটা কোষ থেকে নির্গত হয়, এটা পরীক্ষা আসে। যেটা কি করে, রক্তে শর্করা নিয়ন্ত্রণ করে। ঠিক আছে, রক্তে শর্করা নিয়ন্ত্রণ করে। নিচের কোনটি পতঙ্গ পরাগী ফুল? অর্থাৎ পতঙ্গের মাধ্যমে তোমার পরাগ সংযোগ ঘটে। পতঙ্গ পরাগী ফুল এর মধ্যে কোনটি? ধান, আম, হাইড্রিলা, বিগোনিয়া। পতঙ্গের মাধ্যমে কিছু আছে পরাগ সংযোগ, যেটা বায়ুর মাধ্যমে বা জলের মাধ্যমে, অনেক ব্যাপার রয়েছে এখানে। তো এখানে মনে রাখতে হবে আম, এটি হচ্ছে পতঙ্গ পরাগী ফুল। পতঙ্গ পরাগী ফুলের মধ্যে আমরা এটাকে বলা হয় এন্টোমোফিলাস ফ্লাওয়ার্স। যে সমস্ত উজ্জ্বল বর্ণের গন্ধযুক্ত তোমার মকরন্দযুক্ত ফুলের পরাগ সংযোগ কীট পতঙ্গের মাধ্যমে ঘটে, তাদেরকে আমরা পতঙ্গ পরাগী ফুল বলি। যেমন আম, বোগেনভিলিয়া, জুই, বেল, মুসেন্ডা, জবা, আমরুল, পদ্ম, শালুক, গোলাপ প্রভৃতি। এখানে কিছু নোট আছে, অবশ্যই এই জায়গাটা তোমরা নোট করবে। আচ্ছা, হাইড্রোজেন পারঅক্সাইড, এটাও কিন্তু সালের প্রশ্ন। হাইড্রোজেন পারঅক্সাইডে নিচের কোন যৌগের সমপরিমাণ ইলেকট্রন আছে খুঁজে বার করতে হবে। হাইড্রোজেন পারঅক্সাইডের সংকেত H2O2, এই ধরনের প্রশ্ন আগেও করানো হয়েছে। H2O2। এখন হাইড্রোজেন পারঅক্সাইডে কটা ইলেকট্রন আছে যদি বলা হয়, হাইড্রোজেনে আছে দুটি, 21, আর এখানে 8 × 2, অর্থাৎ এটা যদি যোগ করো 2 + 2 + 16, 18টি। তোমাকে 18টি ইলেকট্রন খুঁজে বার করতে হবে।
এখানে হাইড্রোজেন মানে একটি কার্বন 6টি, একটি 8টি, 6 আর 1 7, 8 আর 8 16টা। এখানে সি মানে 6, H3 মানে এখানে হচ্ছে 3টি, 8টি, একটি, 6 3 9 18। তাহলে এটাই CH3OH। এক্ষেত্রে আমরা দেখতে পাবো 18টি ইলেকট্রন আছে। অর্থাৎ হাইড্রোজেনের ইলেকট্রন কটা আছে? একটা। তোমাকে গুনতে হবে, একদম সহজ বিষয়। কার্বন আছে 6টা, অক্সিজেন আছে 8টা ইলেকট্রন। এখানে কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেন এগুলোই আছে। তো এই ধরনের প্রশ্ন বহুবার করেছি আমি, সহজ প্রশ্ন। 12 কেজি ভরের বস্তুর উপর 96 নিউটন বল ক্রিয়া করলে উৎপন্ন ত্বরণের মান কত হবে? সূত্র P = m × F। এখানে P কত? P হচ্ছে 96 নিউটন। আচ্ছা, M হচ্ছে 12 কেজি, F তোমাকে বার করতে হবে, এটা জিজ্ঞাসা চিহ্ন। বসিয়ে দাও, উত্তর কি হবে এখানে বার করে নাও। আচ্ছা, এখানে নিউটন আছে, এখানে কেজি রয়েছে, সবগুলো এসআই এককে রয়েছে, তাহলে আমাদের একক নিয়ে সমস্যা নেই। তাহলে এখানে 96 12 ইন্টু F, দেন F = 96 ভাগ 12 = F 8 12 96। এখানে এবার তোমার এককটা কি? এসআই একক, 8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ত্বরণের একক মিটার পার সেকেন্ড স্কোয়ার। ইকোকার্ডিওগ্রাফিতে ব্যবহার করা হয় কোন ধরনের শব্দ? ইকোকার্ডিওগ্রাফি, যেটা হার্টের চিকিৎসায় টেস্ট করা হয়। এখানে যে শব্দ আল্ট্রাসনিক সাউন্ড, অর্থাৎ 20,000 হার্টজের বেশি কম্পন থাকে সেখানে। কম্পাঙ্ক যাদের 20,000 হার্টজের বেশি তাদেরকে আমরা আল্ট্রাসনিক সাউন্ড বলি। ইনফ্রাসনিক শব্দের কম্পাঙ্ক নিচের কোনটি? এটা তোমরা হোমওয়ার্ক করবে। আজকের ক্লাস এখানে এন্ড করছি। আউট অফ 26 তোমাদের স্কোর কত হলো একটু জানিয়ে দেবে, এবং আমাদের চ্যানেলগুলোতে বিভিন্ন সরকারি পরীক্ষার প্রস্তুতি দেওয়া হচ্ছে। দ্য ওয়ে অফ সলিউশন, TWS একাডেমি চ্যানেল দুটো সাবস্ক্রাইব করে নাও, এবং TWS একাডেমি অ্যাপ প্লে স্টোরে পাচ্ছ, সেখানে আমরা পেড কোর্স করাচ্ছি। ওকে, সকলে যারা কানেক্ট ছিলে ক্লাসগুলো করতে থাকো, পরীক্ষার প্রস্তুতি নিতে থাকো। ঠিক আছে, চেষ্টা যখন করছো খুব ভালো করে করো, যাতে তুমি এক চান্সেই চাকরিটা পেয়ে যাও। এক চান্স বলতে সামনে যে চান্সটা আছে সেই পরীক্ষাটা যেন তুমি ভালোভাবে কোয়ালিফাই করো এবং ফাইনালি সিলেক্টেড হও। ঠিক আছে, সেই উদ্দেশ্য নিয়ে চলতে থাকো। তোমার নিজের থেকে যেন কোনো রকম ত্রুটি না থাকে, পরে গিয়ে নিজের উপর আফসোস যেন না হয় যে ইস আরেকটু পড়লে মনে হয় হতো, বা ওই সময়টা আরেকটু এই জিনিসটা দেখলে এই প্রশ্নটা পারতাম। এই আফসোসটা যেন না হয় সেই চেষ্টা করো। ওকে, চলো।